আমার নিজের বেতনের টাকা দিয়ে ছোট বোনকে একটা নতুন মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। আর সেই কারণেই আমার স্বামী সংসারের খরচ বন্ধ করে দিয়ে বলেছিল, এত যখন মানুষের পেছনে টাকা উড়াতে পারো, তাহলে এই মাসের সংসারও সেই টাকা দিয়ে চালাও। ওর ধারণা ছিল আমি নিশ্চয়ই তর্ক করব, কান্নাকাটি করব, কিংবা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইব। কিন্তু আমি কিছুই করিনি, একদম চুপ করেছিলাম। আর ঠিক পরদিনই আমি এমন একটা কাজ করলাম যেটা ও জীবনে কল্পনাও করেনি। আমার মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, দুই পরিবারের সবাইকে একসাথে দুপুরে খাওয়ার দাওয়াত দিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি যখন একটা বড় ট্রে হাতে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালাম, তখন সেই ট্রেতেই ছিল এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিল। ঘটনাটা আসলে একটা মোবাইল ফোনকে ঘিরে নয়, সব কিছুর শুরু আজ থেকে প্রায় 40 দিন আগে। আমি তখন মাত্র ছেলে সন্তান জন্ম দিয়েছি। আমার ছেলে মাহিরকে নিয়ে বাবার বাড়িতে ছিলাম। যে নারী সন্তান জন্ম দিয়েছে সেই জানে সেই সময়টা কতটা কঠিন। নিজের শরীরটাকে যেন নিজের মনে হয় না। কোমর সোজা করে দাঁড়ানো যায় না, সারাক্ষণ ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, তার উপর সারা রাত জেগে ছোট্ট শিশুর কান্না সামলানো। ঠিক সেই কঠিন সময়টায় আমার পৃথিবীটা যদি কেউ নিজের ঘাড়ে তুলে নিয়েছিল, সে হলো আমার ছোট বোন মেহরিন। ও নিজের পড়াশোনা, বন্ধুবান্ধব, নিজের জীবন সব কিছু একপাশে সরিয়ে রেখে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। রাতের পর রাত নিজে না ঘুমিয়ে মাহিরকে কোলে নিয়ে বসে থাকতো, শুধু যেন আমি একটু চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারি। আমার জন্য দুধ গরম করে বানাতো, রান্না করতো, ওষুধ খাওয়াতো, বাচ্চার কাপড় ধুয়ে দিত। আমি যখন অকারণে মন খারাপ করে বসে থাকতাম, তখন ওপাশ থেকে বসে গল্প করে আমাকে হাসানোর চেষ্টা করত। একবারও মুখ ফুটে বলেনি আমি ক্লান্ত। ওর চোখে মুখে ছিল শুধু একটাই কথা, তুই ভালো থাকলেই আমি ভালো আছি। 40 দিন পর যখন আমি স্বামীর বাড়িতে ফিরে এলাম, তখন বারবার মনে হচ্ছিল এত বড় একটা ঋণ আমি কিভাবে শোধ করব। আমিও চাকরি করি, প্রতি মাসে নিজের একটা বেতন পাই, সংসারের সব দায়িত্ব ঠিকঠাক পালন করার পরও কিছু টাকা হাতে থাকে। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। মেহরিনের ফোনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, মাঝে মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, স্ক্রিন ভাঙা ছিল, তবুও কখনো কাউকে কিছু বলেনি। আমি ভাবলাম ওকে যদি একটা ভালো ফোন উপহার দিতে পারি, তাহলে হয়তো একটু হলেও ওকে খুশি করা যাবে। চুপচাপ গিয়ে ওর খুব পছন্দের একটা নতুন স্মার্টফোন কিনলাম। সুন্দর করে গিফট প্যাকেট বানিয়ে কুরিয়ারে ওর বাসায় পাঠিয়ে দিলাম। ও যখন ফোনটা পেল, আনন্দে কাঁদছিল। আমাকে ফোন করে কখনো হাসছিল, কখনো কাঁদছিল। তারপর খুব স্বাভাবিকভাবেই নিজের ফেসবুকে ফোনটার ছবি দিয়ে লিখল, পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার, পৃথিবীর সবচেয়ে প্রিয় আপুর কাছ থেকে। আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। আমি তখন ঘরে বসে মাহিরের দোলনা দোলাচ্ছিলাম। ভাবছিলাম রাতে নাইম অফিস থেকে ফিরলে সব খুলে বলবো। কিন্তু তার আগেই ঝড় নেমে এলো। হঠাৎ দরজা জোরে খুলে নাইম ভেতরে ঢুকলো, চোখ মুখ রাগে লাল। আমি কিছু বলার আগে চিৎকার করে উঠল, তুমি কি সত্যিই তোমার বোনকে এত দামি ফোন কিনে দিয়েছো, তাও আমাকে না জানিয়ে? আমি অবাক হয়ে বললাম, এত রেগে আছো কেন? আমি তো তোমাকেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি জানলে কিভাবে? ও ঠান্ডা বিদ্রূপের হাসি দিয়ে বলল, তোমার বোন তো পুরো ফেসবুকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। আগে কাজ করবে, তারপর এসে আমাকে জানাবে। সংসারে থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার মতামত দরকার মনে হলো না? আমি শান্তভাবে বললাম, এটা আমার নিজের বেতনের টাকা। আর মেহেরিন শুধু আমার বোন না, আমার সবচেয়ে বড় ভরসা। আমার আর তোমার ছেলের জন্য 40 দিন নিজের সব কিছু ছেড়েছিল। আমার কথা শেষ হওয়ার আগেই ও হাত তুলে থামিয়ে দিল, এসব নাটক বাদ দাও। ওরা তো তোমার আপন মানুষ, করেছে, ওদের দায়িত্ব ছিল। কিন্তু তোমার যদি এতই টাকা খরচ করার শখ থাকে, তাহলে আমার বোনকে একটা ফোন কিনে দিতে পারতে। ওর ফোনও তো 1 মাস আগে নষ্ট হয়েছে, সেটা কি জানো না? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, তোমার বোনকে আমি কেন ফোন কিনে দেব? তুমি তো ওর ভাই, তুমি কিনে দাও। আমার কথাটা যেন ওর অহংকারে গিয়ে আঘাত করলো। ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ মাসের 15 তারিখ, আজ থেকে বাকি 15 দিন সংসারের একটা টাকাও আমি দেব না। চাল ডাল বাজার গ্যাস বিদ্যুৎ ছেলে সব কিছুর খরচ তুমি চালাবে। যেহেতু মানুষের জন্য এত টাকা খরচ করতে পারো, তাহলে নিজের সংসারও চালাতে পারবে।
মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা হাহা করে উঠল। মনে পড়তে লাগলো বিয়ের পর থেকে নিজের বেতনের একটা বড় অংশ আমি এই সংসারেই দিয়েছি। কখনো হিসাব চাইনি, কখনো অভিযোগ করিনি, নিজের শখ আহ্লাদ পর্যন্ত চাপা দিয়েছি। আজ সেই মানুষটাই বলছে আমার নিজের উপার্জনের টাকাতেও নাকি আমার অধিকার নেই। গলায় একটা কষ্টের দলা জমে উঠেছিল, কিন্তু আশ্চর্যভাবে চোখে এক ফোঁটাও জল এলো না। আমি শুধু শান্ত গলায় বললাম, আচ্ছা তাই হবে। ও হয়তো ভেবেছিল আমি কিছুক্ষণ পর গিয়ে ক্ষমা চাইবো, বলবো ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। কিন্তু ও জানতো না আমার এই নীরবতার ভেতরেই একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল। পরদিন সকালে নাইম অফিসে যাওয়ার পর আমি একে একে ফোন করলাম। আমার বাবা মা, ভাই বোন, তারপর শ্বশুর শাশুড়ি, ননদ, কাউকে বাদ দিলাম না। সবাইকে বললাম আমি আর মাহিরকে নিয়ে একটা ছোট্ট দোয়া আর পারিবারিক আয়োজন করেছি। দুপুরে সবাইকেই আসতেই হবে। সবাই খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। তারপর আমি বাজারে গেলাম, যতটুকু সামর্থ্য ছিল মন খুলে বাজার করলাম। ভালো মাছ, মাংস, মুরগি, শাকসবজি সব কিনলাম। সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে একের পর এক রান্না করলাম, ঘর পরিষ্কার করলাম, নিজেও সুন্দর করে তৈরি হলাম। মাহিরকেও নতুন জামা পরিয়ে কোলে নিলাম। দুপুরের পর থেকে এসে সবাই আসতে শুরু করলো। কিছুক্ষণ পর নাইম অফিস থেকে ফিরলো। ঘরে ঢুকেই অবাক, পুরো বাড়ি অতিথিতে ভরা, ডাইনিং টেবিল ভরা নানা রকম খাবারে। আমাকে আলাদা ডেকে নিচু গলায় বলল, এসব কি? এত মানুষকে কে ডাকতে বলেছে? এত খরচ করলে কিভাবে? আমি শুধু মৃদু হেসে বললাম, তুমি তো বলেছ মাসের বাকি খরচ আমার দায়িত্ব, তাই সব চিন্তা আমিই করছি। এখন চলো, সবাই অপেক্ষা করছে। আমরা বাইরে এলাম, সবাই মিলে খাওয়া শুরু করলো। শ্বশুর শাশুড়ি আমার রান্নার প্রশংসা করতে লাগলেন। আমার মা বাবার মুখেও আনন্দ, আর নাইম, ওর মুখে শুধু অস্বস্তি। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল বুঝতে চাইছে আমি আসলে কি করতে চাই। হয়তো ভাবছিল এত আয়োজনের শেষে আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাইব, অথচ ওকে অনুরোধ করব সিদ্ধান্ত বদলাতে। কিন্তু খাওয়া শেষ হলো, সব প্লেট সরিয়ে রাখা হলো। সবাই ভাবছিল এবার হয়তো চা আসবে। নাইমও নিশ্চিত হয়ে বসেছিল। কিন্তু আমি রান্নাঘর থেকে যখন ফিরে এলাম, আমার হাতে ছিল একটা বড় ট্রে। সেখানে চায়ের কাপ ছিল না, ছিল একটা জিনিস, যেটা দেখেই নাইমের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। আর ঘরে উপস্থিত সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে রইল, যেন কেউই কল্পনা করতে পারেনি আমি এমন কিছু করতে পারি।